হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ আবুল হাসান। আজকের সেশনে আমি ফিজিওলজির একটা প্র্যাকটিক্যাল টপিকের উপরে কথা বলবো। টপিকটা হচ্ছে ডিটারমিনেশন অফ হেমাটোক্রিট অর প্যাকড সেল ভলিউম বাই উইনট্রোব হেমাটোক্রিট মেথড বা উইনট্রোব মেথড। তো আমি সরাসরি আমার কোর আলোচনায় চলে যাচ্ছি। তো আজকের এই প্র্যাকটিক্যাল যে এক্সপেরিমেন্ট, হ্যাঁ, সেটা করার জন্য আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আগে প্যাকড সেল ভলিউমটা কি বা হেমাটোক্রিট কি সেটা আমাদের জানা দরকার। তো সেটা জানতে হলে আমরা প্রথমে যে জিনিসটা একটু চিন্তা করবো সেটা হচ্ছে আমরা জানি যে ব্লাডের কিন্তু মেইন যে দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে তার সেলুলার পার্ট যেটা আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেট থাকে, এবং যে লিকুইড পার্টটাকে আমরা প্লাজমা বলি। তো লিটারালি হেমাটোক্রিট বলতে বলা হচ্ছে যে মিনস টু সেপারেট দ্য ব্লাড। হ্যাঁ, ব্লাডকে যদি আপনি তার ডিফারেন্ট কম্পোনেন্টে সেপারেট করে ফেলেন, এটা হচ্ছে হেমাটোক্রিট বলে। সেটাই বলা হচ্ছে ওয়্যার দ্য প্লাজমা এন্ড ব্লাড সেলস আর সেপারেটেড। তো অ্যাকচুয়ালি আমাদের যে ডেফিনেশন প্যাকড সেল ভলিউম, এটা হচ্ছে বলা হচ্ছে যে আমি যদি একটা ব্লাড স্যাম্পল নেই, হ্যাঁ, তার মানে হোল ব্লাড, একটা ব্লাড স্যাম্পল নিলাম, সেখানে টোটাল ব্লাডের একটা ভলিউম আছে, এবং এখান থেকে যদি আমি শুধু ওই ব্লাডের ভিতরে যে পরিমাণ আরবিসি আছে সেই আরবিসির ভলিউমটা বের করতে পারি, এবং এই আরবিসির ভলিউমের সাথে টোটাল ব্লাডের ভলিউমটা যদি কম্পেয়ার বা রেশিও করি, তাহলে আরবিসির যে ভলিউমটা পাবো, ভলিউমের যে রেশিওটা পাবো টু দা ভলিউম অফ দ্য হোল ব্লাড, সেটাই হচ্ছে প্যাকড সেল ভলিউম। ওকে, তো এখন যদি ডেফিনেশনটা খেয়াল করেন, it is defined as the ratio of volume occupied by red blood cell to the volume of whole blood in a sample. সেম যে স্যাম্পলটা নিলাম সেখানে আরবিসির ভলিউমটা যদি আমরা বের করতে পারি, এবং সেই ভলিউমের সাথে টোটাল যে এখানে স্যাম্পলের যে টোটাল ব্লাড ভলিউম সেটা রেশিও করলে যে আরবিসির যে একক ভলিউম বা পার্সেন্টেজে এক্সপ্রেস করলে যেটা পাবো সেটাই হচ্ছে প্যাকড সেল ভলিউম। আমার মনে হয় বুঝতে পেরেছেন। তো এখন এইটা ডিটারমিনেশনের জন্য যে আসলে কিসের বেসিসে বা প্রিন্সিপালটা কি বা হোয়াট ইজ দ্য আইডিয়াটা কি, সেটা হচ্ছে আমরা যদি একটা ব্লাড স্যাম্পল নেই এবং সেটা অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে মিক্স করে একটা টিউব আছে যেটাকে নাম হচ্ছে উইনট্রোপস হেমাটোক্রিট টিউব, এই টিউবের ভিতরে নিয়ে আমরা ব্লাড স্যাম্পলটাকে সেন্ট্রিফিউজ করি। সেন্ট্রিফিউজ করলে হয় কি, সেন্ট্রিফিউজাল ফোর্সের কারণে যেহেতু রেড ব্লাড সেলটা তার ওয়েট, হ্যাঁ, দ্যাট ইজ হেভিয়ার দেন প্লাজমা, প্লাজমা থেকে সেটা হেভি, যে কারণে এটা যখন সেন্ট্রিফিউজ হয় ঘুরে মেশিনে, তখন এই আরবিসি গুলো একেবারে তলানিতে গিয়ে অর্থাৎ বটমে গিয়ে জমা হয়, একটা প্যাকড হয়ে যায়। হ্যাঁ, প্যাকড হয়ে একটা কনস্ট্যান্ট ভলিউম তৈরি করবে, একটা কলাম তৈরি করবে যেখানে শুধু রেড সেল থাকবে। হ্যাঁ, তাহলে প্রথমে একটা রেড সেল পাবো, তারপরে একটা লেয়ার পাবো হচ্ছে রেড সেলের চেয়ে আরেকটু কম হালকা, সেটা হচ্ছে ডাব্লিউবিসি প্লেটের মাঝখানে, এবং সবার উপরে প্লাজমা। এই যে তিনটা পার্টে কিন্তু ভাগ হয়ে গেল। তো এখান থেকে আমরা করব কি, যে রেড সেলের যে কলাম, সেই কলামের হাইটটার আমরা রিডিং নেব। রিডিং নিয়ে এই রেড সেলের ভলিউমটার হোল ব্লাড ভলিউমের যে সাথে যে রেশিও করে আমরা পার্সেন্টেজ এক্সপ্রেস করলে সেটা আমরা হচ্ছে প্যাকড সেল ভলিউম। তো সেই কথাগুলো এখানে বলা হয়েছে, দেখেন, অ্যান্টিকোয়াগুলেটেড ব্লাড স্যাম্পল ইজ সেন্ট্রিফিউজড ইন এ উইনট্রোপ হেমাটোক্রিট টিউব until the blood corpuscles are packed to a constant volume. যেহেতু আরবিসি বিং heavier than plasma get packed toward the bottom of the tube due to centrifugal force, কথাগুলো আমি অলরেডি বলেছি, সেগুলো এখানে লেখা। and the reading of the column of the red blood cell is expressed in percentage, আমরা পার্সেন্টেজে প্রকাশ করব। এখন খেয়াল করেন, এর যে কোনো এক্সপেরিমেন্ট করতে গেলে সেটার একটা সিগনিফিকেন্স বা পারপাস কি, সেটা আমরা কেন করব, আসলে এই হেমাটোক্রিটটা কেন আমাদের দরকার। দেখেন, হেমাটোক্রিট দেখে আমরা ওই যার ব্লাড স্যাম্পল নেওয়া হয়েছে তার ব্লাডে তার হিমোগ্লোবিন কন্টেন্ট বা তার আরবিসির পপুলেশন কাউন্ট সম্পর্কে আমাদের একটা আইডিয়া দেবে। হ্যাঁ, সেজন্য বলা হচ্ছে হেমাটোক্রিট ইজ এ রিজনেবল ইন্ডেক্স অফ হিমোগ্লোবিন কন্টেন্ট অর রেড সেল পপুলেশন অফ দ্য ব্লাড। তো এটা একটা সূত্র আছে, দেখেন, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এটা যদি 3 দিয়ে গুণ করেন তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে হেমাটোক্রিট। তার মানে কিন্তু আপনি হেমাটোক্রিট দেখে একটা হিমোগ্লোবিন কন্টেন্ট সম্পর্কে একটা আইডিয়া পাচ্ছেন, বা তার আরবিসির পপুলেশন রেড সেল সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায় স্বাভাবিক, যেহেতু আমরা রেড সেলের ভলিউমটাই আমরা বের করছি, তাই না, প্যাকড রেড সেল।
এখন খেয়াল করেন হেমাটোক্রিটের আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে হেমাটোক্রিটের ভ্যালুটাকে ইউজ করে আমরা ব্লাড ইন্ডিসিস, আমরা জানি ব্লাড ইন্ডেক্স কি কি আছে, এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি। তো এখানে তার ভিতরে এই দুইটা এমসিভি এবং এমসিএইচসি এই দুইটা ক্যালকুলেশনের জন্য আপনার পিসিবি লাগে। ওকে, তো এখানে হেল্প হচ্ছে। আচ্ছা, আরেকটা আমরা জানেন যে ব্লাডের ভিসকোসিটি, it is influenced by hematocrit value. Hematocrit is one of the very important factors that determine the viscosity of the blood. ওকে, যদি আপনার হেমাটোক্রিট ভ্যালু অনেক বেশি থাকে ডেফিনেটলি ভিসকোসিটি বেশি হবে, ব্লাড প্রেশার বেশি হবে। ওকে, আরেকটা খেয়াল করেন যে কিছু কিছু কন্ডিশন আছে যেমন অ্যানিমিয়া। অ্যানিমিয়াতে তার মানে কি এখানে তো হিমোগ্লোবিন কন্টেন্ট কম, তার রেড সেল কম, তাহলে প্যাকড সেল ভলিউমটা কি হবে, নরমালের চেয়ে কম হবে অ্যানিমিয়াতে। আবার হেমাটোক্রিট ভ্যালু বেড়ে যায় কিছু কিছু কন্ডিশনে, যেমন কমনলি আমরা বলতে পারি ডিহাইড্রেটেড কন্ডিশনে, শক, বার্নস, পলিসাইথেমিয়া, এই সমস্ত কন্ডিশন, এগুলো নিয়ে পরে আমি আলোচনা করছি। সো দিস আর দ্য সিগনিফিকেন্স। এখন এই প্র্যাকটিক্যালটা করতে গেলে আমার যে মেইন যে গুরুত্বপূর্ণ যে ইনস্ট্রুমেন্ট গুলো দরকার সেটা হচ্ছে, যেহেতু আমি এটা উইনট্রপ মেথডে করবো, এটা বলা হচ্ছে ম্যাক্রো হেমাটোক্রিট মেথড, আর একটা আছে মাইক্রো হেমাটোক্রিট মেথড। ওকে, তো আমরা এটা ট্রেডিশনালি এটা আমরা নরমালি ফিজিওলজিতে দেখাই। তো এখানে যে ইকুইপমেন্ট দরকার সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখেন খুবই ইম্পর্টেন্ট, সেটা একটা স্পেশাল টিউব আছে, সেটার নাম হচ্ছে উইনট্রপস হেমাটোক্রিট টিউব। এই উইনট্রপস হেমাটোক্রিট টিউবের লেংথ হচ্ছে 110 মিলিমিটার। এবং এটার যদি ওয়ালে আপনি খেয়াল করেন, এটাকে 100 মিলিমিটার 100 পর্যন্ত এর ওয়ালে গ্রাজুয়েশন করা আছে 100 মিলিমিটার, এবং এটার মাঝখানে যে বোর বা ক্যালিবার সেটা হচ্ছে আপনার 2.5 মিলিমিটার, 2.5 মিলিমিটার। এখন কথা হচ্ছে আপনি এই টিউবটা চিনবেন কিভাবে? আপনি যদি খেয়াল করেন, যদি হিমোগ্লোবিন যে এস্টিমেশন টিউব আছে কাছাকাছি এরকমই দেখতে, তো এটা আপনি হেমাটোক্রিট টিউব, যেটা উইনট্রপ হেমাটোক্রিট টিউব, এটা চেনার উপায় হচ্ছে, প্রথম কথা হচ্ছে এটার একটা এন্ড ওপেন আর একটা এন্ড ক্লোজ। যেটা ক্লোজ এন্ড সেটাকে হচ্ছে বটম, আর ওপেন এন্ডটাকে বলা হচ্ছে টপ। এখন খেয়াল করেন এটার ওয়ালে আপনি দুই ধরনের মার্কিং পাবেন। একটা পাবেন, একদিকে মার্কিং পাবেন হচ্ছে বটমের দিকে 0, টপের দিকে উপরের দিকে 10, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার হোয়াইট কালারের থাকে। আরেকটা দিকে পাবেন হচ্ছে টপের দিকে 0, বটমের দিকে 10। হ্যাঁ, এটা একটু পরে আরো ডিটেল দেখাবো, তো তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, এই যে টিউবটা দেখতে পাচ্ছেন, এই যে ছবিতে দেখানো হয়েছে একেবারে টপে যে টিউবটা, এটার নাম হচ্ছে উইনট্রপস হেমাটোক্রিট টিউব। এরপরে যে একটা স্পেশাল পিপেট দেখেন, এটাকে বলা হচ্ছে পাস্টিউর পিপেট। এই পিপেটের একটা এন্ডে দেখেন একটা রাবার বাল্ব লাগানো আছে, আর একটা এন্ডে যে চোখা টাইপের পয়েন্টে এটাকে বলা হচ্ছে নজেল। হ্যাঁ, নজেল, এই নজেলটা লম্বা, কারণ হচ্ছে এই নজেলটা যেন এই হেমাটোক্রিট টিউবের বটম পর্যন্ত পৌঁছাতে পারে, কারণ এটা দিয়ে হেমাটোক্রিট টিউবে আমরা ব্লাড ফিলিং করব। ওকে, আচ্ছা, আরেকটা দেখেন, এই যে নিচে যেটা গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন সেটা সেন্ট্রিফিউজ মেশিন বলে। ওকে, আচ্ছা, এছাড়া আমার যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে টেস্ট টিউব লাগবে, ডিসপোজেবল সিরিঞ্জ লাগবে, স্টেরাইল কটন গজ, এবং 70% অ্যালকোহল বা স্প্রিট। এইগুলো নিচে যেগুলো বলছি এগুলো হচ্ছে আপনার ওই স্যাম্পল কালেকশন এবং অ্যাসেপ্টিক প্রিকশন মেনটেন করার জন্য যে জিনিসগুলো দরকার। তো যা হোক, আপনাদের কিন্তু এই ইনস্ট্রুমেন্ট গুলো একটু জানতে হবে, কারণ অসপি স্টেশন অনেক সময় এগুলো থাকে, আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, মেনশন ইটস পার্টস এবং ইউজেস। তো সেক্ষেত্রে আপনার এগুলো একটু জানা দরকার। তো আমি আরেকটু ভালোভাবে যদি বিশেষ করে এই উইনট্রপস টিউবটা একটু দেখাই, দেখেন এখানে আমি উইনট্রপ টিউবের চেনার উপায় আমি অলরেডি বলেছি। এইটার বলে যে গ্রাজুয়েশন আছে 100 মিলিমিটার পর্যন্ত। হ্যাঁ, প্রতিটা দাগের মান হচ্ছে 1 মিলিমিটার। এখানে যে দাগগুলো দেখবেন ছোট ছোট, প্রতিটা 1 মিলিমিটার 100। এখন এই 100টাকে আবার এরা কি করছে, 10টা ভাগে ভাগ করছে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ প্রতিটা 1 থেকে 2 মানে হচ্ছে এখানে 10 ঘর করে। হ্যাঁ, 10 ঘর পর পর এরা গ্রাজুয়েশন মার্কিংটা লিখেছে। তো যা হোক, এখন এইটার ওয়ালে
একটা মার্কিং দেখবেন লাল কালারের, রেড মার্কিং। রেড মার্কিং দেখবেন হচ্ছে এটা যে ওপেন এন্ডটা থাকে বা টপ, সেখানে থাকে 0 এবং যে বটমের দিকে আছে 10, এবং এই মার্কিংটার কালার কি? রেড। এবং এটারই আরেক পাশে আরেকটা মার্কিং থাকে, সেখানে হচ্ছে জাস্ট রিভার্স, উল্টা, এবং এই মার্কিংটার কালার থেকে হোয়াইট। এখানে দেখেন ওপেন এন্ড উপরে থাকে হচ্ছে 10 আর বটমের দিকে থাকে 0। বেসিক্যালি অ্যাকচুয়ালি আমরা হেমাটোক্রিট বা পিসিবি ডিটারমিনেশনের জন্য এই মার্কিংটাই ব্যবহার করি, যেখানে বটমের দিকে 0 আছে এবং টপের দিকে 10 আছে। এইটা হচ্ছে পিসিবি রিডিং এর জন্য। আর যেটা টপে 0 আর বটমে 10, এটা হচ্ছে ইএসআর। এইটি অব্দি ইএসআর ও ডিটারমাইন করা যায়, এটা হচ্ছে ইএসআর এর জন্য ইউজ করা হয়। তো যাই হোক, আমরা ইএসআর এর দিকে আজকে যাব না। আমার মনে হয় এই উইনট্রপ হেমাটোক্রিট টিউব দেখলে আপনারা আশা করি চিনতে পারবেন। তারপরেও আপনি যখন ল্যাবে গিয়ে এই জিনিসটা দেখবেন এবং এই জিনিসগুলো চেক করে মিলাই নেবেন, আপনার বুঝতে সুবিধা হবে। আর পাস্তুর পিপেটটা অলরেডি বলেছি যে এটার এক পাশে দেখেন একটা রাবার টিট বা এটাকে বাল্ব বলতে পারেন, এবং আরেক পাশে একটা লম্বা নজেল যেটা আছে। যেন নজেলটার আসলে উদ্দেশ্য হচ্ছে এই নজেলটা যেন এই হেমাটোক্রিট টিউবের একেবারে বটম পর্যন্ত পৌঁছতে পারে। ওকে, এখন এই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে রিএজেন্ট লাগবে। রিএজেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অসপি তে কমনলি অনেক সময় থাকে, অসপি স্টেশনে থাকে। সেটা হচ্ছে এই পিসিবি ডিটারমিনেশনের জন্য যে রিকমেন্ডেড রিএজেন্ট বা যে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে আসলে এটা কাজ করে, এটার নাম হচ্ছে পল হিলার মিক্সচার, বা এটার আরেকটা নাম আছে ডাবল অক্সালেট মিক্সচার। আচ্ছা, কেন? দেখেন এটার ভিতরে আসলে দুইটা অক্সালেট আছে, একটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট আর একটা হচ্ছে পটাশিয়াম অক্সালেট, এবং এটার মিক্সচারের রেশিওটা হচ্ছে 3:2। এই জন্য এটাকে বলা হচ্ছে ডাবল অক্সালেট মিক্সচার। তো কম্পোজিশনে কি অলরেডি বলা হয়ে গেছে, দেখেন অ্যামোনিয়াম অক্সালেট থাকে 1.2 গ্রাম, পটাশিয়াম অক্সালেট থাকবে 0.8 গ্রাম, এবং ডিস্টিল ওয়াটার 100 ml। এটা হচ্ছে কম্পোজিশন। তো এখানে যদি আপনি এই অ্যামোনিয়াম অক্সালেটের সাথে পটাশিয়াম অক্সালেট এটা রেশিও করে দেখেন, দেখেন এটা 12:8, তার মানে 3:2 রেশিওটা কিন্তু ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে এই যে ডাবল অক্সালেটটা নেওয়া হলো, এটার হলে কাজ কি, মোড অফ অ্যাকশনটা কি? এরা মেইন কাজ হচ্ছে আপনার, যেহেতু আপনি রেড সেলের ভলিউম ভলিউমটা নির্ণয় করবেন, তাহলে রেড সেলটা যেন কোয়াগুলেশন না হয়ে যায় সেটাকে খেয়াল রাখতে হবে। আমাদের একটা অ্যান্টি কোয়াগুলেন্ট মিক্স করতে হবে। তো এরা মেইন কাজ হচ্ছে এরা অ্যান্টি কোয়াগুলেন্ট হিসেবে কাজ করবে। সেজন্য তারা কি করছে, যে এই ব্লাডের স্যাম্পলে যে ক্যালসিয়াম আয়ন, যে আয়নিক ক্যালসিয়াম আছে, এটাকে প্রিসিপিটেট করে ফেলে, হ্যাঁ, ফর্মে একটা ইনসলিউবল সল্ট তৈরি করে, যে কারণে কিন্তু যেহেতু ক্যালসিয়ামটা এখানে প্রিসিপিটেট হয়ে যাচ্ছে, যে কারণে কিন্তু ক্যালসিয়াম একটা আয়ন, আপনারা জানেন যে এসেনশিয়াল ব্লাড ক্লটিং ফ্যাক্টর। সো এটা কাজ না করলে কিন্তু ব্লাডটা ক্লট হবে না। সো দ্যাট ইজ দ্য মোড অফ অ্যাকশন, যে কিভাবে অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্টটা করছে। তো আসলে একটা জিনিস খেয়াল করেন, যে ঠিক আছে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে কাজ করলো, তো এখানে দুইটা অক্সালেট নেওয়ার দরকার কি, একটা ইউজ করলেই তো এটা প্রত্যেকটা এরা কিন্তু ইন্ডিভিজুয়ালি অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট করতে পারে। অ্যামোনিয়াম অক্সালেটও কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট, পটাশিয়াম অক্সালেট অ্যান্টিকোয়াগুলেন্ট ইফেক্ট আছে। তাহলে দুইটা ইউজ করার কারণ, দুইটা ইউজ করার কারণ হচ্ছে, দেখেন আমরা যেহেতু প্যাকড রেড সেলের ভলিউমটা ডিটারমাইন করব, তো ভলিউমটা আমরা যদি অ্যাকুরেটলি ডিটারমাইন করতে চাই, তাহলে ভলিউমটা কোনোভাবে অল্টারেশন হওয়া যাবে না। যেটা হয়, আপনি যদি এখানে সিঙ্গেল অক্সালেট ব্যবহার করেন, যেমন এখানে যদি আপনি পটাশিয়াম অক্সালেটের কথা ধরেন, এটার কারণে দেখা যাচ্ছে আরবিসিটা একটু শ্রিঙ্কেজ করে যায়, তার মানে কিন্তু আপনি আরবিসির ভলিউমটা একটু কমে যাচ্ছে, আপনার কিন্তু একটা ইরোর, রিডিং এ ইরোর আসতে পারে। আবার যদি আপনি অ্যামোনিয়াম অক্সালেট অ্যালোন চিন্তা করেন, সেখানে আরবিসি একটু সোয়েলিং হয়, তার মানে এরা আরবিসির ভলিউম, আপনি যখন ইন্ডিভিজুয়ালি এই অক্সালেট ব্যবহার করবেন, দে উইল এফেক্ট দ্য ভলিউম অফ আরবিসি, যে কারণে কিন্তু আপনার রিডিং বা রেজাল্টে একটু ভেরিয়েশন বা ইরর আসতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে এই দুইটা অক্সালেট যদি একসাথে ব্যবহার করা হয়, তাহলে একটা আর একটা ইফেক্টটাকে কি করতেছে, অপোজ করতেছে বা নিউট্রালাইজ করে যাচ্ছে, অর্থাৎ আরবিসির ভলিউমের কোনো অল্টারেশন হচ্ছে না। সেই কথাই বলা হয়েছে ডাবল অক্সালেট অপোজিং দিস ইফেক্ট টু ইচ আদার টু মেইনটেইন নরমাল ভলিউম অফ দ্য রেড ব্লাড সেল। কথা বুঝাতে পারলাম? তাহলে এটার ইউজ কি? ইউজ হচ্ছে, ইট ইজ ইউজড ফর এস্টিমেশন অফ প্যাকড সেল ভলিউম মেইনলি। এছাড়া ইএসআর বা ডিফারেন্সিয়াল কাউন্টের জন্য ব্যবহার করা যায়। তবে মেইনলি আমাদেরকে যেটা মনে রাখতে, আমরা এখানে পিসিবি করার জন্য যে রিকমেন্ডেড রিয়েজেন্ট, সেটা হচ্ছে পল হেলার মিক্সচার। আচ্ছা,
এখন স্পেসিমেন আমাদের কি লাগবে? ডেফিনেটলি এখানে ব্লাড স্যাম্পল লাগবে। আমরা এখান থেকে আসলে অ্যান্টি কিউবিটাল ভেইন থেকে একটা ভেনাস ব্লাড স্যাম্পল ড্র করব। ওকে, এবং এটা রিকমেন্ডেশন আছে যে স্যাম্পল কালেকশনের উইদিন 6 আওয়ারের ভিতরে আপনি এই টেস্টটা করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার রেজাল্টে এরর আসতে পারে। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি প্রসিডিউরে। আমি চেষ্টা করেছি যে আসলে এই অনলাইন লেকচারে তো আসলে এটা ফুল ডেমনস্ট্রেশন করা আমার বাসায় বসে আসলে সম্ভব না। তো আমি কিছু ছবির মাধ্যমে আমি ভিজুয়াল ইমপ্রেশনটা যতটুকু পারা যায় চেষ্টা করেছি। এরপরে আপনারা যখন ল্যাবে করবেন তখন আপনাদের জিনিসটা আসলে আরো বেশি ক্লিয়ার হবে। তো যা হোক, আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে রিএজেন্ট নিতে হবে। প্রথমেই আমরা রিএজেন্ট নেব, যেটা আমরা জানি পল হেলার মিক্সচার আমাদের রিএজেন্ট। এখান থেকে 0.2 ml পল হেলার মিক্সচার টেস্ট টিউবে নিতে হবে। এখন 0.2 ml এই পল হেলার মিক্সচার নেওয়ার জন্য আপনাকে যে ইনস্ট্রুমেন্টটা লাগবে সেটা হচ্ছে পিপেট। এখন ক্যাপিলারি আপনার ল্যাবে দেখবেন 1 ml এর ক্যাপিলারি পিপেট আছে, 1 ml এর ক্যাপিলারি পিপেট। তো সেখান থেকে আপনি ইজিলি 0.2 ml নিতে পারবেন। তবে এটা সমস্যা হচ্ছে মাউথ পিপেট, মাউথ দিয়ে সাক করা লাগে। এখন নাও এ ডেজ আসলে মাউথ পিপেটিংটা আসলে খুব একটা এটা করা না, হয় না, বা এটা এখন আর আসলে এই কারণ এটা কিছু হ্যাজার্ডস আছে। যাক, বর্তমানে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে মাইক্রো পিপেটের মাধ্যমে। তো আলটিমেটলি মেইন কাজ হচ্ছে আমার 0.2 ml পল হেলার মিক্সচার নেব, এই যে একটা টেস্ট টিউবে আমি নিব। কারণ আগে রিয়েজেন্ট না নিলে আপনি যদি আগে ব্লাড স্যাম্পল ড্র করে তারপরে রিয়েজেন্ট মিশাইতে যান, এই সময়ের ভিতরে কিন্তু ব্লাডটা কিন্তু ক্লট হয়ে যেতে পারে। তো যে কারণে আগেই আমরা কি করব, রিয়েজেন্টটা নিয়ে নিব। এই যে নিচে আপনার 1 ml পিপেট দেখাচ্ছে, এটা হলো মাউথ পিপেটিং। হ্যাঁ, এটার মাধ্যমে আপনি নিতে পারেন। তো যা হোক, যেটাই করেন না কেন, এরপরের কাজটা হচ্ছে আমাকে ব্লাড স্যাম্পল নিতে হবে, তাই না? সেজন্য আমরা দেখেন যে এন্টি কিউবিটাল ভেইন থেকে এইখানে আমরা একটা 3 ml সিরিঞ্জের মাধ্যমে দেখা গেল আমরা 2 ml বা একটু বেশি দিয়ে নিলাম, একটু বেশি, যে ভেনাস ব্লাডটা ড্র করলাম এবং এইটাকে এই সিরিঞ্জ থেকে ওই যে যে টেস্ট টিউবে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট নিয়েছি সেটার সাথে অ্যাড করব এন্ড ট্রান্সফার ইট টু দা টেস্ট টিউব কন্টেইনিং অ্যান্টিকোয়াগুলেন্ট। এই যে ছবির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি, আপনি এই টেস্ট টিউবে আগে অ্যান্টিকোয়াগুলেন্ট নিয়েছিলেন, সেখানে এখন এই যে 2 ml ব্লাড তাকে অ্যাড করে দিলেন অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে। তাহলে এখন এই ব্লাডটা কিন্তু কি করতে হবে, আপনাকে এই টেস্ট টিউবটা একটু শেক করতে হবে, আস্তে আস্তে জেন্টলি শেক করতে হবে, যেন অ্যান্টিকোয়াগুলেন্টের সাথে ব্লাড স্যাম্পলটা ভালো মিক্স আপ হয়। ওকে, তাহলে মিক্স আপ হওয়ার পরে এখন এটা হয়ে গেল অ্যান্টিকোয়াগুলেটেড ব্লাড, তাই না? তো যেটা আমি বলছিলাম যে এই মিক্সিংটা একটু কেয়ারফুলি করতে হবে বা বাই শেকিং দ্য টেস্ট টিউব, কারণ এই মিক্সিং এর ইম্পর্টেন্স আছে। কারণ মিক্সিং যদি যত ভালো হবে, যদি ভালো না হয় তাহলে আপনার রিডিং এ কিন্তু এরর আসবে। হ্যাঁ, এই জন্য বলছে টু এনশিওর প্রপার মিক্সিং অফ সেল এন্ড প্লাজমা, ইনঅ্যাকুরেট মিক্সিং রেজাল্টস ইফ দ্য প্রিকশন ইজ নট টেকেন। ওকে, তো মিক্সিং করলে আইডিয়াটা হচ্ছে যখন আপনি একটু শেকিং করবেন বা মিক্স আপ করবেন, এখানে কার্বন ডাইঅক্সাইডটা রিমুভ হবে। হ্যাঁ, ব্লাডটা অক্সিজেনেট হবে, কার্বন ডাইঅক্সাইডটা রিমুভ হয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইডটা রিমুভ করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন কার্বন ডাইঅক্সাইড থাকলে যেটা ভেনাস ব্লাডে হয়, যে কার্বন ডাইঅক্সাইড কি করে আরবিসির ভিতরে ডেকে রিঅ্যাকশন করে যে ক্লোরাইড শিফট হয় না, ক্লোরাইড শিফটের কারণে ভিতরে আরবিসির ভিতরে ক্লোরাইড ঢোকার কারণে পানি ঢুকে যে কোনো আরবিসির ভলিউমটা বেড়ে যায়, অর্থাৎ ভলিউমটা কিন্তু একটু অল্টারেশন হয়। ওকে, তো সেইটা মানে এফেক্টটা যেন প্রিভেন্ট করার জন্য আসলে এই কার্বন ডাইঅক্সাইড রিমুভ করার জন্য একটু মিক্সিং করা হয়। ওকে, তো যা হোক, এরপরে যেটা খেয়াল করেন, আমাদের এই যে অ্যান্টিকোয়াগুলেটেড ব্লাড এই যে টেস্ট টিউবে নিয়েছিলাম, এখান থেকে আমরা কি করব, এই যে পাস্তুর পিপেটটা আমাদের দেখিয়েছি শুরুতে, এই পাস্তুর পিপেটের এইখান থেকে অ্যান্টিকোয়াগুলেটেড যে ব্লাড স্যাম্পল সেটা আমরা পাস্তুর পিপেটে নিব, বা ফিল দা পাস্তুর পিপেট উইথ অ্যান্টিকোয়াগুলেটেড ব্লাড। নেওয়ার পরে পাস্তুর পিপেটের দেখেন আপনি এই ধরাটা খেয়াল করেন, যেদিকে এক হাতে আপনি ডান হাত দিয়ে পাস্তুর পিপেটের এই যে যেখানে রাবার বাল্বটা আছে, হ্যাঁ, এটা ধরলেন এবং এর নজেলটা আপনি দেখেন এই যে উইন্ডপ্রুফ টিউবের একেবারে বটম পর্যন্ত পৌঁছে দিবেন। এবং উইন্ডপ্রুফ টিউবটা থাকবে হচ্ছে আপনার লেফট হ্যান্ডে। এবং দেখেন ধরার কৌশলটা কিন্তু
একেবারে এইভাবে ভার্টিক্যালি ধরা যাবে না। এখানে কিন্তু দেখেন আনুভূমিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরা হয়েছে। ধরার এই টেকনিকটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ আপনার কিন্তু এই হেমাটোক্রিট টিউবটা ব্লাড স্যাম্পল ফিলিং করতে গেলে সমস্যা হবে। ওকে, তো এটা বলা হয়েছে দেখেন, ফিল দ্য পাস্তুর পিপেট উইথ ব্লাড এন্ড টেক ইটস নজল টু দ্য বটম অফ দ্য উইন্ট্রপ টিউব। দেন আমরা কি করি খেয়াল করেন, আস্তে আস্তে এই পাস্তুর পিপেটের এই যে রাবার যে টিপটা আছে বা বাল্বটা আছে, এটা খুব জেন্টলি প্রেস করে করে এই ব্লাডটাকে কি করতে হবে, হেমাটোক্রিট টিউবের মধ্যে আস্তে আস্তে পুশ করতে হবে। এবং খেয়াল করেন কিভাবে আমরা পুশ করছি, বটম থেকে ব্লাডটা ফিল করতে করতে অর্থাৎ বটমে মার্কিং কত ছিল, 0। আমরা যে এপিসিপির জন্য বটমে 0 মার্কিং, এখান থেকে ব্লাডটা ফিল করতে করতে আস্তে আস্তে পাস্তুর পিপেটটা উইথড্র করে পিছনে নিয়ে আসতে হবে। এবং অর্থাৎ আপনার উইন্ট্রপ টিউবটা একেবারে বটম থেকে ফিল করতে করতে আস্তে আস্তে টপের দিকে, যে উপরে যে 0 মার্কিং আছে, না সরি উপরে 0 তো হচ্ছে আপনার ইসে বটমে, উপরে যে 10 যে মার্কিংটা আছে সেই পর্যন্ত আপনার ব্লাডটাকে ফিল করতে হবে উইন্ট্রপ টিউবে। এই টেকনিকটা এখানে আবারও খেয়াল করেন, দেখেন প্রথমে বটমে নজলটা একেবারে বটমে পৌঁছে গেছে 0 যেখানে মার্কিং আছে, এরপরে খুব জেন্টলি ব্লাডটাকে পুশ করতে করতে এবং আস্তে আস্তে পাস্তুর পেপারটা পিছন দিকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এবং ফাইনালি এই যে ব্লাডটা 10 মার্কিং পর্যন্ত ফিল আপ করতে হবে। আইডিয়াটা হচ্ছে কি, আপনি যদি টপ থেকে ব্লাডটা ফিল করেন তাহলে আপনি ব্লাড ভিতরে এয়ারটা ট্র্যাপ হয়ে যাবে, ভিতরে এয়ার বাবল ট্র্যাপ হয়ে যাবে। কিন্তু আপনি যদি একেবারে বটম থেকে নজলটা একেবারে বটম পর্যন্ত প্রবেশ করিয়ে দিয়ে তারপরে নিচের থেকে ফিল আপ করতে করতে উপরের দিকে আসেন, তাহলে কিন্তু ভিতরে আর কোনো এয়ার ট্র্যাপ হওয়ার সুযোগটা নাই। তো সেটাই এখানে বলা হয়েছে যে এক্সপেল দ্য ব্লাড gently by pressing the rubber tit and fill the tube from below upward to the mark 10, মানে নিচের থেকে উপরের দিকে ফিল করে আসতে, while withdrawing the pipette but always keeping its tip below the level of the blood। টিপটা লেভেল ব্লাডের লেভেলে কিন্তু টাচ থাকতে হবে, আদারওয়াইজ যখন এই টিপ এবং ব্লাডের লেভেলের মাঝখানে গ্যাপ হলে কিন্তু এয়ার ঢুকে যাবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এয়ার বাবল ঢুকানো যাবে। তো এই জন্য বলা হচ্ছে এনশিওর দ্যাট দেয়ার ইজ নো এয়ার বাবল ট্র্যাপড ইন দ্য ব্লাড and do not try to fill the tube from its top as blood will not flow down to its bottom because of air present in the tube। ওই কথাই আসলে বোঝানোর জন্য আপনাদের পরীক্ষায় কিন্তু এত কিছু লেখা লাগবে না, কারণ মেইন যে যেটা পয়েন্ট যে এই পাস্তুর পিপট দিয়ে হেমাটোক্রিট টিউবটা ফিল করতে হবে, এটাই 10 মার্কিং পর্যন্ত। আর এগুলো হচ্ছে বোঝানোর জন্য যেগুলো বলা হয়েছে। এখন কি করতে হবে, এই যে উইন্ট্রপস টিউবে আপনি যে ব্লাডটা নিলাম 10 মার্কিং পর্যন্ত ফিল আপ করলাম, এইটা নিয়ে আমাকে কি করতে হবে, প্লেস দ্য উইন্ট্রপ টিউব ইন দ্য সেন্ট্রিফিউজ মেশিন। আপনার ল্যাবে যে সেন্ট্রিফিউজ মেশিন আছে এখানে দেখেন সেন্ট্রিফিউজ মেশিনে রেখে দিলাম। তো এটার আবার ব্যালেন্স করতে হয়। হ্যাঁ, ব্যালেন্স করতে হবে। আপনি যে সেন্ট্রিফিউজ মেশিনের যে একটা চেম্বারে যদি রাখেন, ঠিক তার অপোজিট চেম্বারে আরেকটা হেমাটোক্রিট টিউব, এর মধ্যে আপনি যদি একটা ডিস্টিল ওয়াটার ঢোকায় বা আপনি যদি আরেকটা স্যাম্পল আপনার ইয়ার জন্য থাকে টেস্টের জন্য, সেটা রাখবেন, মানে ব্যালেন্স করে দিতে হবে। ওকে, এখন কি করতে হবে, এইখানে দেখেন সেন্ট্রিফিউজ মেশিনের এইখানে রেগুলেটর আছে, রেগুলেটর দিয়ে আপনি কি করতে পারবেন, দুইটা জিনিস সেট করতে হবে। একটা হচ্ছে টাইমিং, এটার জন্য 30 মিনিট সেন্ট্রিফিউজ করতে হবে, এবং এখানে একটা স্পিড ভেলোসিটি যেটা হচ্ছে 3000 আরপিএম এ আপনাকে সেট করে দিতে হবে। ওকে, তাহলে আপনি এই কাজটা করার পরে এটা এখন সেন্ট্রিফিউজ হবে। এট দ্য এন্ড অফ 30 মিনিটস আপনাকে কি করতে হবে, এই হেমাটোক্রিট টিউবটা নিয়ে এইটার যে রিডিং নিতে হবে। সেখানে কিসের রিডিং নেবেন, যে প্যাক রেড সেলের যে আপার লেভেল সেইটা রিডিংটা আপনাকে নিতে হবে। এবং কোন রিডিংটা নিতে হবে, যেটার বটমে থাকবে 0 আর উপরের দিকে 10, এই গ্রাজুয়েশন দেখে আপনাকে রিডিং নিতে হবে। তাহলে কি অবজারভেশন আমরা পাবো, দেখেন এখানে সেন্ট্রিফিউজ করার পরে আপনি যখন টিউবটা হাতে নেবেন দেখবেন যে 3টা লেয়ার তৈরি হয়েছে। সবচেয়ে উপরের যে একটা ক্লিয়ার প্লাজমার একটা লেয়ার দেখতে পাবেন টপের দিকে, যে টল আপার লেয়ার অফ ক্লিয়ার প্লাজমা, যেটা আসলে অ্যাম্বার অথবা স্ট্র কালার্ড হয়ে থাকে। এর নিচেই দেখবেন অর্থাৎ মাঝখানে একটা লেয়ার পাবেন, এই লেয়ারটা খুবই থিন, 1 মিলিমিটার থিক, যেটার কালার হচ্ছে গ্রেইশ টু হোয়াইট, এন্ড এটাকে আসলে বাফি লেয়ার বা বাফি কোট বলে। and it consists of platelets and leukocyte। প্ল্যাটিলেটটা উপরে থাকে, লিউকোসাইটটা নিচে থাকে। আপনি যদি উপর নিচে আবার চিন্তা করেন,
হ্যাঁ, লিউকোসাইট গুলো নিচে থাকবে এবং প্ল্যাটিলেট উপরে থাকবে, বাট এই দুইটা মিলে খুবই থিন লেয়ার, থিন একটা লেয়ার তৈরি করা হয়, যে তৈরি করে, যেটা হচ্ছে বাফি কোট বলে। আর বটমে যার একটা লম্বা টল লেয়ার দেখতে পাবেন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি রেড সেলের কলাম বা প্যাকড রেড সেল, হুইচ হ্যাভ বিন ক্লোজলি প্যাকড টুগেদার। এখন একটা জিনিস খেয়াল করেন, a grayish red line separate the red cell layer from the layer of the leukocyte above, অর্থাৎ আপনার যে মাঝখানে বাফি কোট ছিল আর নিচে হচ্ছে রেড সেলের লেয়ার, এই বাফি কোটের নিচের লেয়ারটা হচ্ছে লিউকোসাইট, এই লিউকোসাইট এবং যে রেড সেলের এটার মাঝখানে হালকা খুবই পাতলা একটা লাইন, গ্রেইশ রেড লাইন দেখতে পাবেন, দ্যাট উইল সেপারেট দ্য রেড সেল লেয়ার ফ্রম দ্য লেয়ার অফ দ্য লিউকোসাইট অ্যাবভ, অর্থাৎ বাফি কোটের যে লিউকোসাইট লেয়ার, এই লাইনটা দেখেই আপনি আসলে রিডিং নেবেন, এন্ড ইট উইল ইন্ডিকেট দ্য আপার লিমিট অফ দ্য রেড সেল লেয়ার। এখানে খুবই সাবধান, কারণ আপনি যদি রেড সেলের যখন কলামের রেড সেল কলামের আপার লিমিটের রিডিংটা নেবেন, এন্ড রিডিংটা নেওয়ার সময় যদি ভুলে আপনি বাফি কোট ইনক্লুড করে ফেলেন, তাহলে কিন্তু আপনার রেজাল্টটা ভুল চলে আসবে। তো এটা খুব কেয়ারফুলি আপনি আপার, কারণ বাফি কোটটাও তো খুবই থিন, হ্যাঁ, সো এটা খুব কেয়ারফুলি রিডিংটা নিতে হবে ফর অ্যাকুরেট রেজাল্ট। তো আমি যেটা বললাম সেটাই ছবিতে এখানে দেখতে পাচ্ছেন, যে উপরে ক্লিয়ার প্লাজমার একটা টল লেয়ার দেখতে পাচ্ছেন, প্লাজমা লেয়ার, তারপরে মাঝখানে এখানে খুবই পাতলা একটা বাফি কোট, যেটা ডাব্লিউবিসি প্ল্যাটিলেট, ডাব্লিউবিসিটা নিচে প্ল্যাটিলেট উপরে থাকে, এবং সর্ব যে নিচে যেটা বটমে যেটা কলাম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেড সেলের কলাম। ওকে, যা হোক, এখন আমরা পিসিবিটা বের করব বা হেমাটোক্রিট। তো এখানে আসলে বলতে যেটা করতে হবে সেটা হচ্ছে, যে রেড সেলের যে ভলিউম বা যে ভলিউম অফ ব্লাড অকুপাইড বাই রেড সেল, সেটাকে যদি আমরা পার্সেন্টেজ করি, তাহলে যা পাবো সেটা হচ্ছে প্যাকড সেল ভলিউম। তো আমরা কিভাবে আসলে বের করতে পারি একটু খেয়াল করেন। এই যে রিডিংটা আমরা নিলাম, দেখেন প্রথমে আমরা ইয়াটা দেখি, যে ক্যালকুলেশনের সূত্রটা, হেমাটোক্রিট বা পিসিবি ইজ ইকুয়াল height of the packed red cell in millimeter divided by height of the packed red cell and plasma। তার মানে হোল ব্লাডের যে এখানে টোটাল যে হাইট, তাই না, প্লাজমা এবং সেল সহ, এর সাথে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখন খেয়াল করেন, এই যে টিউবটা দেখেন, এখানে দেখেন রেড সেলের যদি হাইট আমরা দেখি, তাহলে আমরা এখানে দেখেন 45 মিলিমিটার রেড সেল কলাম, যে প্যাকড রেড সেল এই যে বটমে জমা হয়ে আছে, এটা টপটা, এখানে যে রিডিংটা আমি যদি নেই, আমি দেখতে পাচ্ছি এখানে 45। ওকে, তাহলে এখানে আমরা উপরে 45 দিলাম, আর টোটাল যে এই রেড সেল প্লাস প্লাজমা সহ টোটাল হাইটটা কত, এখানে 100 মিলিমিটার, তাহলে নিচে দিলাম 100, আর এর সাথে এই যে 100 গুণ, তাহলে কত হলো 45%। রেজাল্টটা কি, আমরা হেমাটোক্রিট রেজাল্ট বা পিসিবি ভলিউমটা পেয়ে গেলাম 45%, অর্থাৎ এখানের 100 পার্টের বা 100 ভাগের 45 পার্ট ইজ রেড সেল, আর বাকি 55 পার্ট হচ্ছে প্লাজমা। তো আমরা একটু নরমাল হেমাটোক্রিট ভ্যালু গুলো জেনে নেই, পরীক্ষার সময় এটা আপনাকে অবশ্যই ধরবে ট্র্যাডিশনাল প্র্যাকটিক্যালে। মেলের ক্ষেত্রে এটা 42 to 46%, একটু 6 ভেরিয়েশন আছে, ফিমেলে 38 to 42%। বুঝতেই পারছেন যে মেলে আরবিসি কাউন্ট বেশি, এজন্য তাদের ভ্যালুটা একটু বেশি হবে, ফিমেলে আরবিসি কাউন্ট কম, তাদের একটু কম থাকবে। এবং চিলড্রেনে এটা 35 to 40%, একেবারে নিউবর্নের ক্ষেত্রে 55 to 60%, মানে দ্যাট ইজ অ্যারাউন্ড 50% এরকম থাকে। ওকে, এখন এই প্যাকড সেল ভলিউমের ইট ইজ এফেক্টেড বাই নাম্বার অফ ফ্যাক্টর, যেমন একটা হচ্ছে নাম্বার অফ আরবিসি। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন আমি রেড সেলের ভলিউম বের করছি, প্যাকড সেল ভলিউম, রেড সেল যদি বাড়ে, তাই না, তাহলে পিসিবি বাড়বে না, রেড সেল কমে গেলে পিসিবি কমবে। আবার রেড সেলের যদি সাইজ বড় হয়, তাও তো পিসিবি বাড়বে, সাইজ ছোট হলে পিসিবি কমবে। যে কারণে কিন্তু আর্টারিয়াল ব্লাডের পিসিবি এবং ভেনাস ব্লাডের পিসিবি একটু ভেরিয়েশন হয়, ভেনাস ব্লাডের পিসিবিটা একটু বেশি হয়, কারণ ক্লোরাইড শিফটের কারণে কি ভেনাস ব্লাডের আরবিসির ভলিউমটা একটু বাড়ে। কথা বুঝছেন কি বুঝেন নাই? আচ্ছা, আরেকটা ফ্যাক্টর ইজ প্লাজমার ভলিউম। হ্যাঁ, যদি আপনার প্লাজমা ভলিউম কমে যায়, তাহলে হেমাটোক্রিট ভ্যালুটা বাড়বে, কারণ প্লাজমার পরিমাণ কম, সেক্ষেত্রে তাহলে সেলের আরবিসির পরিমাণটা বেশি কম্পারেটিভলি, তাই না? অর্থাৎ এই জিনিসগুলোর উপরেই কিন্তু আসলে এই পিসিবিটা ভেরিয়েশন হবে। আচ্ছা,
তো প্রিকশন যেগুলো আমি আমাদেরকে অবশ্যই টেস্টটা করার সময় ফর অ্যাকুরেট রেজাল্টের জন্য যেগুলো মেনটেন করতে হবে সেটা অবশ্যই অ্যান্টিকোয়াগুলেন্ট, এই রিকমেন্ডেড যে অ্যান্টিকোয়াগুলেন্টটা ব্যবহার করতে হবে, যেন সেখানে কোনো ক্লটিং বা হেমোলাইসিস না হয়ে যায়। কারণ হেমোলাইসিস বা ক্লটিং হইলেই কিন্তু আপনার কি হবে, রিডিংটা কিন্তু ইরর আসবে। এবং টেস্টটা অলরেডি আমি শুরুতেই বলেছি যে ব্লাড স্যাম্পল ড্র করার 6 থেকে 8 ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে এই টেস্টটা পারফর্ম করতে হবে। আর একটা হচ্ছে এই যে উইনট্রোপস টিউবটা যখন আমরা ফিলিং করব, তখন এটা খুব টেকনিক্যালি কাজটা করতে হবে। অলরেডি আমি দেখিয়েছি যে বটম থেকে আস্তে আস্তে উপরের দিকে টপে 10 মার্কিং পর্যন্ত ফিলিং করতে হবে, এবং ফিলিং এর সময় অবশ্যই আপনাকে এনশিওর করতে হবে যেন এর ভিতরে কোনো এয়ার বাবল ট্র্যাপ না হয়ে যায়। ওকে, আচ্ছা। আর ব্লাডটা অবশ্যই আপনাকে সেন্ট্রিফিউজ করতে হবে, অ্যাডিকুয়েট টাইম যেটা বলা আছে রিকমেন্ডেড যে 30 মিনিটস, হ্যাঁ, এবং 3000 আরপিএম, অর্থাৎ স্পিড স্লো হইলেও কিন্তু ভালো করে প্যাকিং হবে না, সেক্ষেত্রে আপনার রিডিং ভুল হবে। ওকে, এবং রিডিং নেওয়ার সময় এই যে বাফি কোড, এটা যদি আপনি ডিটেক্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনার রিডিং এর ভুল হয়ে যাবে। আপনি দেখা হলো রেড সেলের হাইটটা নিচ্ছেন ওর মধ্যে বাফি কোড সহ, তাহলে অবশ্যই বাফি কোডটা আপনাকে আইডেন্টিফাই করে তারপরে সেটুকু বাদ দিয়ে শুধুমাত্র রেড সেলের টপটা কিন্তু আপনাকে খুব কেয়ারফুলি সেই রিডিংটা নিতে হবে, তাহলেই আপনি ভালো রেজাল্টটা পাবেন। এখন লাস্টলি আমি জিনিসটা বলতে চাই, আমার আজকের আলোচনা শেষ মুহূর্তে যেটা বলবো সেটা হচ্ছে এক্সামিনার সর্বশেষে আপনাকে জিজ্ঞেস করতে পারে যেমন কিছু কন্ডিশন বলেন যেখানে পিসিবি বাড়ে, ইনক্রিজ পিসিবি, and what are the causes of decreased পিসিবি। তো ইনক্রিজ পিসিবি আমরা শুরুতেই বুঝতে পারছি যে আরবিসির পরিমাণ বেড়ে যায়, হ্যাঁ, তার মানে যে সমস্ত কারণে যে আরবিসির পরিমাণ বাড়ে, যেমন একটা পলিসাইথেমিয়া, আরবিসির কাউন্ট বেশি থাকে, নিউ বর্নের ক্ষেত্রে আপনি পিসিবিটা বেশি পাবেন। হাই অ্যালটিটিউডে গেলে কি সেকেন্ডারি পলিসাইথেমিয়া হয়, আরবিসি বেড়ে যায়, তাহলে ডেফিনেটলি পিসিবি বাড়বে। হ্যাঁ, হাইপোক্সিয়া ডিউ টু লাং এবং হার্ট ডিজিজ যেটা হয় এই যে সিওপিডির পেশেন্টের, হ্যাঁ, তা এটা কি হাইপোক্সিয়ার কারণে কি আপনার এরাইথ্রোপয়েটিন রিলিজে রেড সেল কাউন্ট বাড়বে না, তাইলে আপনার পিসিবি এটা কি হবে, বাড়বে। আচ্ছা, আরেকটা জিনিসের একটা, তাহলে এটা হচ্ছে রেড সেল কাউন্ট, যদি যে সমস্ত কারণে আরবিসি, আপনি খালি চিন্তা করবেন যেখানে আরবিসি বেশি তাহলে অবশ্যই সেই কন্ডিশনে পিসিবি বাড়বে। আরেকটা হচ্ছে প্লাজমার পরিমাণ যদি কমে যায়, হ্যাঁ, প্লাজমার পরিমাণ বা কোনো কারণে যে প্লাজমা লস, যেমন কনজেস্টিভ হার্ট ফেইলিউর, ট্রানজিটেশন হয়ে প্লাজমাটা এক্সট্রাভাসেশন হচ্ছে, তাহলে ভিতরে কিন্তু প্লাজমার পরিমাণ কমে যাচ্ছে, যে কারণে কিন্তু আপনার হেমোকনসেন্ট্রেশন হয়ে পিসিবি বাড়বে। বা বার্নের ক্ষেত্রে এটা হতে পারে সিভিয়ার এক্সারসাইজ, আপনার সোয়েটিং হলো, হ্যাঁ, সিভিয়ার ডায়রিয়া, ভমিটিং, মানে ডিহাইড্রেটেড কন্ডিশন, হ্যাঁ, এবং এই সমস্ত কন্ডিশনে কিন্তু আপনার কি পিসিবিটা বেড়ে যায়। তো এটা মুখস্থ করার কোনো বিষয় নেই, এগুলো একটু মাথায় রাখবেন। আর তাহলে কমবে কখন, উল্টা আরবিসি যদি কমে যায়, হ্যাঁ, যেমন এনিমিয়াতে, অল টাইপস অফ এনিমিয়াতে কিন্তু আপনার কি হচ্ছে, এখানে পিসিবিটা কমে যাচ্ছে। আর প্রেগন্যান্সি একটা ফিজিওলজি, এটা মনে রাখবেন যে প্রেগন্যান্সিতে ফিজিওলজিক্যালি পিসিবি হেমাটোক্রিট ভ্যালুটা কম আসে, কারণ প্রেগন্যান্সিতে প্লাজমার ভলিউমটা কম্পারেটিভলি বাড়ে, হেমোডাইলুশন হয়, হেমোডাইলুশন হয়ে আলটিমেটলি কিন্তু এই কম্পারেটিভলি রেড সেলের ভলিউমটা কম হয়, এই কারণে পিসিবিটা কমে। তো সবাইকে অনেক ধন্যবাদ। যদি আমার এই আলোচনা আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন, এবং আপনাদের পরিচিত যে মেডিকেল বন্ধু বান্ধব আছে তাদের সাথে শেয়ার করবেন। আশা করি ভবিষ্যতে আরো কিছু গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকেন।